রাধে রাধে। আজকে আমরা শুরু করব যে ভারতের ইতিহাস। এর আগের দিনে ক্লাসে কি করেছিলাম, লাস্ট পড়িয়েছিলাম যে 1922 সালে অসহযোগ আন্দোলন। আমি সেখান থেকে শুরু করি। অসহযোগ আন্দোলন, যদি অসহযোগ আন্দোলন তো বলা হয় 1920 সাল থেকে 1922 সাল পর্যন্ত তোমার চলেছিল। এই সময় আগের দিনে বলা হয়েছিল যে একটা তোমার কলকাতা কংগ্রেসের কলকাতা অধিবেশন হয়েছিল। অধিবেশন হয়েছিল কত সালে বলবো হচ্ছে 1920 সালে কলকাতা অধিবেশন বসে। এটা ছিল হচ্ছে বিশেষ অধিবেশন ছিল। 2 নম্বর, লালা লাজপত রায় সভাপতিত্ব করেছিলেন। লালা লাজপত রায় সভাপতিত্ব করেছিলেন। তাহলে বলছিলাম এই অসহযোগ আন্দোলনের সময় 1920 সালে বাল গঙ্গাধর তিলক মারা যায়। বাল গঙ্গাধর তিলক মারা যায়। এটাই ছিল গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন। এটি ছিল গান্ধীজির কোশ্চেন পরীক্ষায় আছে, গান্ধীজির সর্বভারতীয় আন্দোলন প্রথম যদি বলা হয় এটি ছিল গান্ধীজির সর্বপ্রথম সর্বভারতীয় আন্দোলন। প্রথম সর্বভারতীয় আন্দোলন। তো অসহযোগ আন্দোলনের সময় সবচেয়ে বেশি উকিল বা বিচারপতি চাকরি পদত্যাগ করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি চাকরি হচ্ছে পদত্যাগ করেছিল। কোনটা বলবো তোমার এই সময়কালে অসহযোগ আন্দোলনের সময়কালে ধ্যান রাখা দরকার যে 1922 খ্রিস্টাব্দে গান্ধীজি 6 বছরের জন্য জেলে যান। গান্ধীজি চৌরি চৌরা হত্যাকাণ্ড পরবর্তীকালে গান্ধীজি কি করেন, গান্ধীজি অসহযোগ আন্দোলন বয়কট করেন। এর পরবর্তীকালে বলছিলাম 1923 সাল যদি বলা হয় 1922 সালে বলবো চৌরি চৌরা হত্যাকাণ্ড গোরখপুরে হয়েছিল, উত্তরপ্রদেশের গোরখপুরে। এবার আসবো কত 1923 সাল, বলা হয় স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। কে প্রতিষ্ঠা করেছিলেন? বললাম স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। ছিল সম্পাদক। যদি বলা হয় এখানকার সম্পাদক বলবো তোমার মতিলাল নেহেরু ছিল। সভাপতি ছিল হচ্ছে চিত্তরঞ্জন দাস। হচ্ছে কি ছিল? সভাপতি ছিল। যখন চিত্তরঞ্জন দাস 25 সালে আজকে মারা যায় তখন সভাপতি করেছিল হচ্ছে মতিলাল নেহেরু। ধ্যান রাখা দরকার এরা প্রো চেঞ্জার আর নো চেঞ্জার নামে পরিচিত। প্রো চেঞ্জার যারা স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত এবং গণপরিষদে এবং সঙ্গে সঙ্গে বলা যায় যে কেন্দ্রীয় আইনসভায় ঢুকে আইনে সেখানে ব্রিটিশদের বিরোধিতা করতে চায়, তারা কি নামে পরিচিত? তাহলে বলছিলাম তারা প্রো চেঞ্জার নামে পরিচিত, আর বাকিগুলো নো চেঞ্জার নামে পরিচিত ছিলেন। এইখানে যদি বলা হয় তাদের মধ্যেও
যে এই দল 1923, 24, 25 এই 2 বছর ভালো চলছিল। তারপরে এই দল যে স্বরাজ্য দল, এই স্বরাজ্য দল কি হয়, আস্তে আস্তে স্থিমিত হয়ে পড়ে। তাদের আন্দোলন কোনো না কোনো ভাবে ধীমা গতি দেখা যায়। এর কারণ যদি বলা হয়, এই দলের মধ্যে, এই স্বরাজ্য দলের মধ্যে, স্বরাজ্য দলের মধ্যে, স্বরাজ্য দলের মধ্যে বিবাদ, অন্তর্দ্বন্দ্ব দেখা যায়। কার কার মধ্যে দেখা যায়? বীরেন্দ্রনাথ শাসমল, বীরেন্দ্রনাথ শাসমল, বীরেন্দ্রনাথ শাসমল, তারপরে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সঙ্গে সঙ্গে এই বীরেন্দ্রনাথ শাসমল কি নামে পরিচিত? ধ্যান রাখা দরকার, এই বীরেন্দ্রনাথ শাসমল ভার্সেস যতীন্দ্রনাথ সেনগুপ্ত, এদের মধ্যে কি হয়, অন্তর্দ্বন্দ্ব দেখা যায়। আর কোনো না কোনো ভাবে এই স্বরাজ্য দল কি হয়, আস্তে আস্তে স্থিমিত হয়ে পড়ে। তাদের যে বলবো যে তাদের যে বিদ্রোহ আন্দোলন আস্তে আস্তে দমিয়ে গিয়েছিল। তাহলে কে? বীরেন্দ্রনাথ শাসমল। ব্রিটিশরা তাকে কালো ষাঁড় নামে ডাকতো, কালো ষাঁড় নামে ডাকতো। কারণ বীরেন্দ্রনাথ শাসমল যদি বলা হয়, তিনি সব থেকে বেশি কালো ছিলেন, লম্বা ছিলেন এবং বড় বড় চুল ছিল। এই জন্য তাকে কি নামে পরিচিত? বলেছে কালো ষাঁড় নামে পরিচিত। যতীন্দ্রনাথ সেনগুপ্ত যদি বলা হয়, দুঃখের কবি নামে পরিচিত, দুঃখের কবি নামে পরিচিত। দুঃখের কবি বলা হয়, বা বলা হয় দুঃখবাদী কবি নামে পরিচিত। এবার যদি বলা হয়, কোশ্চেন পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আসে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যদি বলা হয়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি নামে পরিচিত। ইনি কি বলা হয়, দেশপ্রিয় নামে পরিচিত। দেশপ্রিয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগাও, যে দেশপ্রিয় নামে পরিচিত কে? দেশপ্রিয় নামে পরিচিত। আর এখানে বলা হয় বীরেন্দ্রনাথ শাসমল, বলবো মেদিনীপুর যখন বলা হয়, বলবো অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুর থেকে তিনি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো হলো বীরেন্দ্রনাথ শাসমল, ব্রিটিশরা তাকে কালো ষাঁড় নামে ডাকতো, বা তাকে ব্যঙ্গ করে কালো ষাঁড় নাম দিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বীরেন্দ্রনাথ শাসমল কি নামে পরিচিত? বলো দেশপ্রাণ নামে পরিচিত। কি নামে পরিচিত? দেশপ্রাণ নামে পরিচিত ছিল। এরা কোনো না কোনো ভাবে বলা হয়, তারা ভারতকে স্বাধীন করার জন্য অনেক পরিকল্পনা করেছিলেন, এবং তারা বিরোধিতা করেছিলেন। ব্রিটিশ যে সমস্ত আইন ছিল, সেই আইনের বিরোধিতা করছিলেন। যদি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্ত, এনার স্ত্রী ছিল, স্ত্রীর নাম নেল্লি সেনগুপ্তা।
নেল্লি সেনগুপ্তা তিনি প্রথম বাঙালি মহিলা, তিনি প্রথম বাঙালি মহিলা, তিনি প্রথম বাঙালি মহিলা যিনি 1933 সালে 1933 সালের 1933 সালের জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা 1933 সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। ইম্পর্টেন্ট। তো এবার ধ্যান রাখা দরকার, এই সময়কালে চিত্তরঞ্জন দাস কোনো না কোনোভাবে বিশাল বড় ভূমিকা পালন করেছিল। চিত্তরঞ্জন দাস 1924 সালে এবং 23 সালে কলকাতায় আসলে কলকাতায় যে মেয়র পদের জন্য লড়ছিল। এই সময়কালে 1924 সালেই ধ্যান রাখা দরকার বেঙ্গল প্যাক্ট, আমি বলবো যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে দুই কথা লিখি, বাস এটা যদি বলা হয় বীরেন্দ্রনাথ শাসমল কমপ্লিট। এই দুইজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি বলা হয় দেশপ্রিয়, যেটা বলা হয় যেটা কি নাম আছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তিনি MBA নামে পরিচিত ছিলেন। চলে আসবো তোমার চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস তিনি 1922 সালে জাতীয় কংগ্রেস পদত্যাগ করেন এবং যদি বলা হয় তিনি 1923 সালের 1 জানুয়ারি কংগ্রেস স্বরাজ্য দল গঠন করেন বা স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন। 1923 সালে বেঙ্গল প্যাক্টের মাধ্যমে হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য আনার চেষ্টা করেছিলেন। 1923 সালে বেঙ্গল প্যাক্ট এর মাধ্যমে হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য আনার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো না কোনোভাবে চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে এই প্যাগ বাতিল হয়ে যায়। কারণ কি, তারা ভারতে যদি বলা হয় মারোয়ারি যারা ছিল, মারোয়ারিরা বিশেষ করে হিন্দু রাষ্ট্রের বিরোধিতা করেছিল। এর পরবর্তীকালে 1924 সালে কলকাতায় কি নির্বাচন হয়, মিউনিসিপ্যালিটি এলাকায় নির্বাচন হয়। 1923 সালে গিয়ে সেই সময়কালে কলকাতার মেয়র হন, মেয়র হন কে? চিত্তরঞ্জন দাস। এবং ডেপুটি মেয়র কি হন? ধ্যান রাখা দরকার সোহরাবর্দী, নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোহরাবর্দী স্বাধীনতার সময় স্বাধীনতার পর সোহরাবর্দী
সোহরাবর্দী বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। কি ছিলেন? মুখ্যমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী ছিলেন। তো ধ্যান রাখা দরকার এই 1923 সালে 1923 সালে 1923 সালের কাহিনী 1923 সালে মৌলানা আবুল কালাম আজাদ যদি বলা হয় সেই সময়কার সব থেকে কনিষ্ঠতম মৌলানা আবুল কালাম আজাদ কি বলা হয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি ছিলেন। তো ধ্যান রাখা দরকার কলকাতার মেয়র যখন হয়েছিল তখন ডেপুটি মেয়র ছিল কি নাম? সোহরাবর্দী। স্বাধীনতার পর সোহরাবর্দী বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং এই সময়কালে যদি বলা হয় কলকাতার এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বয়স মাত্র তখন 27 বছর ছিল। কত বছর ছিল? কেবলমাত্র 27 বছর বয়স তখন ছিল। এবার বলবো 1923 সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 23 সালের গেল এই কাহিনী। এবার আমরা 1924 সাল লেখো। 1924 সাল 1924 সালে কি হয়েছিল বলবো? 1924 সালে গান্ধীজি জেল থেকে ছাড়া পায়। গান্ধীজি জেল থেকে ছাড়া পায় এবং গান্ধীজি জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে প্রথম এবং শেষবারের জন্য সভাপতিত্ব করেন। প্রথম ও শেষবারের জন্য সভাপতিত্ব করেন। গান্ধীজি এটাই ফার্স্ট, এটাই লাস্ট। বলবো যে এই 1924 সালে যদি কাহিনী বলা হয় যে ভারতের কমিউনিস্ট পার্টি 1924 খ্রিস্টাব্দে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়। বলবো 1924 সালে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ং সংঘ যদি বলা হয় তাহলে আরএসএস সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এই 1924টা তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমার পরীক্ষা বারবার এই বেলগাঁও অধিবেশনটা বারবার পরীক্ষায় আসে। কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। আরএসএস তোমার সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ধ্যান রাখা দরকার। আজকে ধীরে যদি বলা হয় এই আরএসএস তোমার সংগঠনের কোথা মাত্র আজকে বিজেপি যে সরকার আছে, বিজেপি সরকার এই সংগঠনের বলা অনুমোদন অনুযায়ী সুপারিশ অনুযায়ী তোমার কাজ করতে থাকে। তো এবার আসবো 1925 সালে। 1925 সালে কাকুরি ষড়যন্ত্র মামলা। বললাম কাকুরি ষড়যন্ত্র মামলা কি? এখানে কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত লোকের নাম বলা হয় ভগৎ সিং। তার সঙ্গে যদি বলা হয় চন্দ্রশেখর আজাদ,
আজাদ, তারপরে বিসমিল, এরা কি করে যে তারা তোমাকে জানতে পারে যে ভারত থেকে ব্রিটিশরা প্রচুর পরিমাণে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ভারত থেকে লুট করে কোথায় নিয়ে চলে যাচ্ছে, ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে। তারা খবর পায়, আর তাদের হাতে টাকা পয়সা অর্থের অভাব ছিল। তো এই জন্য বলা হয় যে কোনো আজকালকার দিনে ধ্যান রাখা দরকার যে টাকা ছাড়া বাস্তব ক্ষেত্রে কোনো কিছু তোমার সম্ভব হচ্ছে কিনা। টাকাই কি অনেক কিছু হয়, সমস্ত কিছু না হলেও বলবো তোমার সব থেকে কিছু বলা হয় অনেক কিছু হয় টাকার সাহায্যে। তো টাকা নাই, এই জন্য তারা কি করে, তারা ভাবে যে ব্রিটিশরা আমাদের দেশ থেকে যে সম্পদ নিয়ে যাচ্ছে আমরা সেই সম্পদগুলোকে রক্ষা করব। এবং কাকুরিয়া নামে একটা ট্রেন ছিল, এই কাকুরিয়া কি ষড়যন্ত্র, এই জায়গাটাতে ট্রেনটাকে কি করে, ট্রেনটাকে আটকায় এবং আটকানোর পর ট্রেনে যে সমস্ত মালপত্র লুট কি করে নিয়ে নেয়। তো এটাকে বলা হয় কাকুরিয়া ষড়যন্ত্র মামলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 1926 সাল, দেখো ভগৎ সিং দ্বারা নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠিত হয়। নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠিত হয়। এবারে কি হয়, এই জায়গাতে একটু গন্ডগোল লিখেছি, দেখো তো এই আরএসএস টা এইখানে হবে, আরএসএস সংগঠনটা এখানে হবে। 1925 সালে গিয়েছে, 1925 সালে গেলে আরএসএস সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, বললাম। এবার কি হলো, এই জায়গাতে একটা লেখা দরকার, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠিত হয়। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, বা যেটা গেল 1900 কত সালে, 1924, 25, 26। আমরা আসবো 1927 সাল। দেখো 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়। আসে কত, এই সাইমন কমিশন যদি বলা হয়, ধ্যান রাখা দরকার 7 জন যে মেম্বার, কতজন মেম্বার, ইংল্যান্ডের 7 জন মেম্বার সদস্যই, কয়জন সদস্য নিয়ে গঠিত সাইমন কমিশন, 7 জন সদস্য নিয়ে, 7 জন সদস্যই ব্রিটিশ ছিল। এই জন্য বলা হয় এই ভারতীয় বলা সাইমন কমিশনকে বয়কট করে। সাইমন কমিশন ভারতে আসে, ভারতে আসে 1928 সালে। কোশ্চেন পরীক্ষা আসে সাইমন কমিশন কত সালে ভারতে আসে, বলবো সাইমন কমিশন 1928 সালে ভারতে আসে। সাইমন কমিশনে বিরোধিতা করেছিল দুইটা দলের নাম তোমাকে রাখা দরকার। মাদ্রাজ জাস্টিস পার্টি এটা মেনে নিয়েছিল। তো সাইমন কমিশনকে মেনে নিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইমন কমিশনকে সমর্থন করেছিল মাদ্রাজ জাস্টিস পার্টি, ও পাঞ্জাব ইউনিয়ন
ইউনিয়ন কি করছিল এই বলবো যে 1927 খ্রিস্টাব্দে যে 7 জন তোমার সদস্য নিয়ে সাইমন কমিশন গঠিত হয়। এই সাইমন কমিশনের সদস্য তোমার 7 জন তোমার ছিল, এরা ভারতে আসে। তারা কেবলমাত্র তদারক করতে আসে যে ভারতের হাতে ক্ষমতা আছে কি না, যেহেতু সংবিধান হচ্ছে তৈরি করা এবং তোমার দেশকে হচ্ছে শাসন হচ্ছে করার জন্য। এটা হচ্ছে ভারতের মধ্যে ভারতের কাছে একটা অপমানজনক তুমি কি ঘটনা হচ্ছে ছিল। এই জন্য এতে কি করে তারা তখনই দেখে যে সাইমন কমিশন 7 জন সদস্য তোমার ব্রিটিশ, সেই জন্য তো ভারতীয়রা কি করে সেটা যা আগে থেকেই জানে যে এরা কখনো ভারতকে তোমার ডোমিনিয়ন স্ট্যাটাস দিবে না। এরা আসে ডোমিনিয়ন স্ট্যাটাস জন্য, ডোমিনিয়ন স্ট্যাটাস দিবে না, এই কারণে তারা হচ্ছে বিরোধিতা হচ্ছে করে। তো সাইমন হচ্ছে গো ব্যাক হচ্ছে নাড়া হচ্ছে দেয়, বলবে এই পরিপ্রেক্ষিতে এই সাইমন গো ব্যাক সাইমন কমিশনের হচ্ছে সময়কালে সাইমন গো ব্যাক সাইমন কমিশনের বিরুদ্ধে বিরোধী আন্দোলনের সময় লালা লাজপত রায় মারা যান। এরই তোমার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে ধ্যান রাখা দরকার যে ভগৎ সিং দূর থেকে দেখেছিল যে সাইমন গো ব্যাক সব থেকে বড় হচ্ছে নেতা ছিল তখনকার যে জাতীয় কংগ্রেসের বড় নেতা ছিল লালা লাজপত রায়। এই লালা লাজপত রায় পাঞ্জাবে, ইনি হচ্ছে পাঞ্জাব কেশরী নামে পরিচিত। কি নামে পরিচিত? পাঞ্জাব কেশরী নামে পরিচিত। কোশ্চেন পরীক্ষা আছে লালা লাজপত রায় কি নামে পরিচিত? পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন। পাঞ্জাব কেশরী নামে এত পরিচিত ছিলেন। যখন সাইমন কমিশন ভারতে আসে, ভারতের বিভিন্ন জায়গায় বিদ্রোহ হয়েছিল, যে কোনো না কোনো ভাবে সাইমন কমিশন ভারত থেকে ফিরে যায়। এর না তো কি ভারতের অপমাননা করা হবে এবং ভারতের বলা হবে যে ভারতের কোনো ক্ষমতায় নেই ডোমিনিয়ন স্ট্যাটাস নেওয়ার তোমার জন্য। এই জন্য তো চারদিক থেকে তোমার আন্দোলনের উপর আন্দোলন তোমাকে ঝরাচ্ছে তুলে। এই সময়কালে পাঞ্জাব থেকে তোমার পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা লাজপত রায় ইনি কি করেন আন্দোলন তোমার শুরু করেন। আর আন্দোলনের তোমার জন্য ব্রিটিশ তুমি কি সেই সময়কালে স্ট্যান্ডার্ডস নাম শোনা আছে, এই স্ট্যান্ডার্ড তুমি কি করে আদেশ তোমার দেয় যে এই আন্দোলন তুমি কি দমন করার জন্য। আর দমন করতে গিয়ে কি বলে লালা লাজপত রায়ের কি তোমার মারে এবং বুকে আঘাত পায় এবং 17 দিন পরে তুমি কি মৃত্যু তুমি কি ঘটে। যখন মৃত্যু ঘটে এই ঘটনাটা স্বচক্ষে দেখেছিলেন কে দেখেছিলেন? তাহলে বলবো ভগৎ সিং। তারা তুমি কি 1 মাস পরে যেদিন মৃত্যু ঘটেছিল, ঠিক 1 মাস পরে স্যান্ডার্সকে হত্যা করেছিল ভগৎ সিং। জুনুন ছিল যে তুমি আমাদের বিশাল বড় নেতাকে হত্যা করেছো, তোমার শাস্তি একটাই আছে, তোমার শাস্তি একটাই আছে মৃত্যুদণ্ড এবং পিস্তল নিয়ে স্যান্ডার্সকে হত্যা কি করে। চলো আসবো এবার 1929 সাল। 1928 সালে আর একটা কাহিনী বারদৌলি সত্যাগ্রহ। 1928 সাল বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। বারদৌলি সত্যাগ্রহ করেছিল। নেতা সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেল ছিল, সর্দার বল্লভভাই প্যাটেল ছিল এখানকার কি বলা হয় তাকে, এখানেই এই সর্দার উপাধিটা এখানে দেওয়া হয়। মহিলারা তাকে সর্দার উপাধি দেন। তো ধ্যান রাখা দরকার। এবার 1929 সাল, 1929 সাল। এই 1929 সালে ভগৎ সিং, বড়ুপ্রসাদ দত্ত এবং সুখদেব এরা কি করে, এরা গিয়ে ভারতের কেন্দ্রীয় যে আইনসভা
আইনসভায় দুইটা বিল কি পাস ছিল। কি বিল? ভারতের সেফটি কি বিল। আর এই বিলের বিরোধিতা করার জন্য তো 1929 সালে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বটুকেশ্বর দত্ত ও সুখদেব তিনজন মিলে ভারতের কেন্দ্রীয় আইনসভায় প্রবেশ করে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত এবং বলা হয় সুখদেব কেন্দ্রীয় আইনসভায় প্রবেশ করে এবং ভারত সেফটি বিলের বিরোধিতা করে। এবং অ্যাসেম্বলি হলে বোমা নিক্ষেপ করে। কি নিক্ষেপ করে? বোমা নিক্ষেপ করে। অ্যাসেম্বলি হলে বোমা নিক্ষেপ করে। 1929 সালে যে সময়কালে একটা নাম শোনা আছে 1925 সালে, যেটা কাকোরি ষড়যন্ত্র মামলা। এই কাকোরি ষড়যন্ত্র মামলার সময়কালে যে কি বলে কাকোরি ষড়যন্ত্র মামলার সময়কালে যে সমস্ত নেতা যে ছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, সমস্ত নেতাকে গ্রেপ্তার করা হয় এবং চন্দ্রশেখর আজাদ কি এলাহাবাদে আলফ্রেড পার্কে তাকে ঘরে এবং তিনি নিজে আত্মহত্যা করেন। এর পরবর্তীকালে সমস্ত হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সমস্ত বড় বড় নেতা মৃত্যু ঘটে। এই পরবর্তীকালে কি করে ভগৎ সিং এই হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের নাম পরিবর্তন করে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন নাম রাখে। নাম রাখার পর তারা ভাবে যে এটা একটা নতুন সংগঠন, এই সংগঠনটাকে অনেকে বৃদ্ধি করানো দরকার, কিন্তু বৃদ্ধি করবো কিভাবে? আমাদের কাছে ঠিকঠাক ভাবে টাকা আছে নাই। সঙ্গে সঙ্গে কি করলে বলে একটা বুদ্ধি এসেছিল, এই যে ভারতের সেফটি বিল এর বিরোধিতা করা দরকার, আমরা গিয়ে কি করব যে অ্যাসেম্বলি হলে ঢুকবো এবং সেখানে ফাঁকা জায়গায় বোমা নিক্ষেপ করব। এবং অ্যাসেম্বলি হলে তারা ঢুকে এবং ফাঁকা জায়গায় বোমা নিক্ষেপ করে এবং ব্রিটিশদের আগের থেকে রাগ ছিল যে কোনো না কোনো ভাবে স্যান্ডার্সের হত্যা সম্পর্কে তারা সন্দেহ করে যে ভগৎ সিং করেছিল। এবং পরবর্তী কালে অ্যাসেম্বলি হলে যখন তারা বোমা নিক্ষেপ করে এবং তারা বলে যে ব্রিটিশদের যে ব্রিটিশ বয়রা অর্থাৎ কানে কালা, আর এই জন্যই তাদের ব্রিটিশদের কানে যেহেতু কালা, তার জন্যই তাদের কি করা হয়, তাদের শোনানোর জন্য তারা ফাঁকা জায়গায় বোমা নিক্ষেপ করে। ধ্যান রাখা দরকার। এই সময়কালে 1929 সালে লাহোর ষড়যন্ত্র মামলা, এই যেটা অ্যাসেম্বলি হলে যখন বোমা নিক্ষেপ করে তাদের বিরুদ্ধে কি লাগায়? লাহোর ষড়যন্ত্র মামলা। লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়। কোন মামলা শুরু হয়? লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়। 1929 সালে যদি বলা হয় যে ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি জানায়। পরীক্ষা বারবার ঘুরে ফিরে আসে, জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি তোমাকে জানায়। ভগৎ সিং এমন একজন ব্যক্তি ছিল যিনি জেলে যাওয়ার পরও জেলের সংস্কার অনেক কিছু সংস্কার করেছিলেন। জেলের খাদ্য যাতে
কয়েদি যারা আছে ঠিকঠাক ভাবে পায়, তার জন্য তারা অনশন করেছিল। এদের সঙ্গে অনশন করেছিল একজন নাম জানা থাকা দরকার, যতীন্দ্র মোহন সেনগুপ্ত। তিনি 63 দিন অনশন করেন, অনশন করে শেষ পর্যন্ত মারা গিয়েছিলেন। তো এবার গেল হচ্ছে কত 1929 সাল। এবার আসবো 1930 সাল। 1930 সালে কি কি হয়েছিল একবার আমরা দেখে নিই। 1930 সালে যদি বলা হয় ডান্ডি মার্চ বা বলবো আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন হয়েছিল। আইন অমান্য আন্দোলন হয়েছিল। কোন আন্দোলন হয়েছিল? ডান্ডি মার্চ বা আইন অমান্য আন্দোলন হয়েছিল। 2 নম্বর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নাম শোনা আছে মাস্টারদা সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। আর একটা যদি বলা যায় রাইটার্স বিল্ডিং আক্রমণ, রাইটার্স বিল্ডিং আক্রমণ। রাইটার্স বিল্ডিং আক্রমণ। আক্রমণ করেছিল কি? বিবাদী বিনয় বাদল দীনেশ নামে, বিবাদী নামে পরিচিত বিনয় বাদল দীনেশ, বিবাদী, এদের সংক্ষেপে বলা হয় বিবাদী, বিনয় বাদল দীনেশ, বিবাদী নামে পরিচিত। এই সময়কালে প্রথম গোলটেবিল বৈঠক হয়, প্রথম গোলটেবিল বৈঠক হয়। বলবো 1930 সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল। বলবো ডান্ডি মার্চ হয়েছিল। বা বলা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল মাস্টারদা সূর্য সেন। রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল বিনয় বাদল দীনেশ। প্রথম কি গোলটেবিল বৈঠক হয়েছিল। বা যে কয়েকটা অবশ্যই তোমাকে মনে রাখা দরকার। বা বলা হয় এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডান্ডি মার্চ, আইন অমান্য আন্দোলন, বা এটাকে বলা হয় লবণ সত্যাগ্রহ বলা হয়। কি বলা হয়? লবণ সত্যাগ্রহ হয়েছিল 1930 সালে। এগুলো কাহিনীগুলো পরের দিকে বলবো, আজকে সালগুলো লিখিয়ে দিই। 1931 সালটা মনে রাখা দরকার। 1931 সাল বলবো তোমার বা ভগৎ সিং, সুখদেব ও বটুকেশ্বর দত্তের ফাঁসি হয়। তারপরে কি হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। আরউইন চুক্তি হয়েছিল। তারপরে কি হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। দ্বিতীয় গোলটেবিল বৈঠক, প্রথম গোলটেবিল, এটা দ্বিতীয় গোলটেবিল বৈঠক। গান্ধী আরউইন চুক্তিকে বলা হয় বা দিল্লি প্যাক্ট নামে পরিচিত। দিল্লি প্যাক্ট নামে পরিচিত। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবি, 14
দফা দাবি কবে তোমায় কি করেছিল এটা একটু জানাবে। বললাম দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল বলবো যে জাতীয় কংগ্রেসের 1931 সালে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে মৌলিক অধিকার এম.এন. রায় মানবেন্দ্রনাথ রায় কি করে মানবেন্দ্রনাথ রায় মৌলিক অধিকার এর কথা উল্লেখ করেন। চলো 1932 সালে লিখাই। 1932 সালে যদি বলা হয় সাম্প্রতিক বাটোয়ারা নীতি হয়েছিল, পুনা চুক্তি হয়েছিল, পুনা চুক্তি হয়েছিল বি.আর. আম্বেদকর ও গান্ধীজির মধ্যে, বি.আর. আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। গান্ধীজির মধ্যে হয়েছিল। তাহলে পুনা চুক্তি হয়েছিল বি.আর. আম্বেদকর। সাম্প্রতিক বাটোয়ারা নীতি কোথায় হয়েছিল? এটা কোন জেলে হয়েছিল? ইয়ারভেদা জেলে, মহারাষ্ট্রের ইয়ারভেদা জেলে হয়েছিল। 1932 সালে যদি বলা হয় যে সাম্প্রতিক বাটোয়ারা নীতি, সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা করে রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড রামসে ম্যাকডোনাল্ড বলবো হচ্ছে কি হচ্ছে ঘোষণা করে, তাহলে হচ্ছে সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? রামসে ম্যাকডোনাল্ড। তো বললাম যে পুনা চুক্তি কেন হয়েছিল, এরা তোমার কাহিনী আছে। দ্বিতীয় নাম্বার এখানে লেখো তৃতীয় গোল টেবিল বৈঠক। তৃতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল 1932 সালে। টেবিল বৈঠক। তাহলে এইগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বললাম আজকে এই পর্যন্ত থাকছে, কালকে আমি বাকিটা পুরোটা সম্পূর্ণ করিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।